যে শিক্ষকদের মধ্যে কিছু কিছু অপরিচিত মানুষ ঘুরে বেড়াচ্ছে। এনারা কারা? আপনারা কারা? এই দাঁড়িয়ে যান। আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে যান। আপনারা দাঁড়িয়ে যান। এই দেখুন তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে শিক্ষকদের আন্দোলনকে ব্যাহত করবার চেষ্টা করছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আমার যশোরের পোশাক দেখে চোখ খুলেছে। এনারা কারা? দেখুন 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 কিভাবে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়েছে শিক্ষকদের আন্দোলনকে ব্যাহত করবার জন্য। পেছনে লোক বসে আছে। এই যে বড় বড় টাকার পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক ধিক্কার বাংলার লজ্জা, এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, তাকেও ঘৃণা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই লড়াইতে আপনারাই জিতবেন। নমস্কার। আমাদের একটা দাবি আছে, দাবিটা হচ্ছে যে আমরা জানি আমাদের সাংবিধানিক অধিকারটা পূর্ণ হয়েছে, তাই দেশের যে সাংবিধানিক প্রধান মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই। এই দাবি আমি আপনাদের সাথে রাখছি। আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দিন। রাষ্ট্রপতির কাছে যে আমাদের অনেক সরকার কর্মীরা রয়েছে, শিক্ষকরা, শিক্ষকরা, তারা তাদের হিসাবে ধন্য রয়েছে, এটা একটু দেখবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে যোগ্যদের কারোর চাকরি যেতে পারে না, তিনি একটা লিগাল সেলে বলে গেছিলেন। এটা দেখবেন আমরা দেশের সর্বোচ্চ অধিকারী যে দুটো পজিশন আছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাদের সঙ্গে যারা দেখা করতে পারি। আর একটা কথা স্যার, আমরা স্যার নিজেরা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে দিল্লি গেছিলাম বাসে করে। আপনি একটা কথা বলেছিলেন স্যার যে তৃণমূলের ভাড়াটেরা বা তৃণমূলের কাকায়েরা গেছে। আমরা স্যার আমাদের 10টা চিত্ত কাকাতেই ভাড়া করে গেছিলাম স্যার। এটা আপনি একটু দেখবেন স্যার, একটু বলা। আমি আপনাকে বলে নিই, আপনাদের যে কমিটি আছে, কমিটি যদি আমার সঙ্গে অরাজনৈতিক কোনো অফিসে আপনাদের স্থানে অথবা আমার সরকারে একটি ছোট রেন্টাল অফিস আছে, এলওপি অফিস, নট পলিটিক্যাল অফিস, যদি আসতে চান আমি বসে কথা বলে এই আন্দোলনের বিষয়ে আপনাদের যেটুকু সাজেশন আছে বা যেটুকু আমাদের বা আমার দিক থেকে সহযোগিতা চান স্পেসিফিক বললে আমিও সেটা বলবো। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন। আমি সেই নীতিতে বিশ্বাস করি। ছোট্ট টিম, আপনারা আমাকে মেসেজ করবেন, টুমোরো ডে আফটার টুমোরো, এনি ডে ওয়েলকাম, আমি কথা বলে নেব। আর লাস্ট যে পয়েন্টটা বলেছেন, এটা নিয়ে আমি এখানে আপনাদের বলছি না, কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি বলে নেব। দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। আপনারা কেউ কেউ মিটিংও করবেন, আবার আন্দোলনও করবেন, এ দুটো একসঙ্গে হতে পারে না। আমি বিতর্ক বাড়াতে চাই না। যদি আমার কোনো বন্ধু ভাগ হয়ে থাকে, আমি সরি। তার প্রটোকল আছে, ওনাদের কমিটি আমার সঙ্গে যদি আলাদা বসে, এটা প্রেস বা মাইকে বলার নয়, আলাদা বসলে কি কি ওয়ান্টিং আছে আমি কমিউনিকেট করে কথা বলছি, ওনাদের বলে দেবো। যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করবো, যেগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করবো, ফিজিক্যালি থাকবো, মেন্টাল সাপোর্ট দেবো, লিগাল সাপোর্ট দেবো, লজিস্টিক সাপোর্ট দেবো, ম্যান পাওয়ার দেবো। এরপরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান শিল্ড করবো। আমরা আগে থাকবো, আমাদের প্রথম মারবে তারপরে ওদের মারবে, এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সুপ্রিম কোর্ট, এসব সেন্সিটিভ বিষয়, এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না। আই এম রেসপন্সিবল অপোজিশন লিডার নিজেকে মনে করি। গতকাল থেকেই বিকাশ ভবন চত্বর
26,000 চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। আর আজ অবশেষে সেখানে অবতীর্ণ হলেন, সেখানে এন্ট্রি হলো এই মুহূর্তে গোটা বাংলার মানুষ যার দিকে তাকিয়ে আছে বাংলার অন্ধকার থেকে বাংলাকে মুক্ত করার জন্য, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই এন্ট্রিটা কিন্তু এমনি এমনি হলো না। শুভেন্দু অধিকারীকে সাদর চিত্তে তাদের আন্দোলনে যোগ দেওয়ার ডাক চাকরিহারা যোগ্যদের। আপনারা জানেন যে এই রাজ্যের যে সরকার চলছে, যে প্রশাসন চলছে, সেখানে সীমাহীন দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির সব থেকে বড় জায়গা যোগ্য এবং অযোগ্যর সেগ্রিগেশন। অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই জায়গাটা করছেন না এই রাজ্যের সরকার বলে বারবার অভিযোগ উঠছে। ফলে কলকাতা হাইকোর্ট প্রথমে এবং পরবর্তীকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও বাধ্য হয়েছে 26,000 যে শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের চাকরিটা বাতিল করতে। এবং তারপর থেকেই আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দল তাদের যে কি ধরনের ভনিতা চলছে, কি ধরনের মিথ্যাচার চলছে এবং ভণ্ডামি চলছে, এবং সেই নিয়ে এই 26,000 শিক্ষকরা কার্যত ফুঁসছিলেন। কিন্তু মাঝখানে মালদা মুর্শিদাবাদের ওয়াকফ প্রতিবাদের নামে কি হিন্দু নিধন হয়েছে, কি তাণ্ডব হয়েছে সেটা আপনারা দেখেছেন। তারপর ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হয়েছে। ফলে এই 26,000 চাকরিহারা শিক্ষক, যাদের জীবন কার্যত অন্ধকার হয়ে গেছে, যাদের ভবিষ্যতে যে কি আছে কেউ জানে না, এই যে একটা অসহনীয় জায়গা হয়েছে, তাদের আন্দোলনটা কোথাও পিছনের সারিতে চলে গিয়েছিল। কিন্তু এবার গতকাল থেকে নতুন করে সেই আন্দোলন আবারও প্রচন্ড বেগে কলকাতার রাস্তায় এই বাংলার বুকে ফেরত এসেছে। এবং আসার পরই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেতে শুরু করেছে। আর তাই এই শিক্ষকদের মুখ বন্ধ করতে, এই 26,000 যারা চাকরি হারিয়েছেন তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে নিদারুণ অত্যাচার শুরু হয়েছে। সকালে দলের মস্তানদের দিয়ে মস্তানি করানোর চেষ্টা হয়েছে এবং তারপর রাত বাড়লে পুলিশ দিয়ে বেধড়ক ঠ্যাঙানি হয়েছে এবং মেরে হাত পা ভেঙে দেওয়া, রক্ত বার করে দেওয়া, এই সমস্ত কাণ্ড হয়েছে। এবং এইসব কিছু হয়ে যাওয়ার পরে যারা এই আন্দোলন করছেন তারা স্পষ্টভাবে বুঝে গেছেন যে যেভাবে নির্লজ্জের মতো পেশি শক্তি, রাষ্ট্রশক্তি, মস্তানি সমস্ত কিছু এই তৃণমূল কংগ্রেস বার করতে শুরু করেছে, সেই জায়গায় আন্দোলন টিকিয়ে রাখা অনেক দূরের কথা, চাকরি ফেরত রাখা অনেক দূরের কথা, উল্টে তাদের নামেই কিন্তু এবার কেস হতে শুরু করেছে। ফলে তাদের এবার জেল যাত্রা হবে এবং এই চাকরিও তারা ফেরত পাবেন না, এই আন্দোলনও দাঁড়া বাঁধবে না, এবং যারা এই দুর্নীতি করেছে তাদেরকে প্রোটেক্ট করা হবে। ফলে শেষ অবধি তারা নিজেদের স্টান্স থেকে সরে এসেছেন। গতকালই যখন এই আন্দোলন হয়েছিল, সকালের দিকেই বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে সেখানে আটকানোর চেষ্টা করা হয়। বলা হয় কোনো রাজনৈতিক রং ঢুকতে দেওয়া হবে না। এবং এই কাণ্ডটা আমরা সেই আরজিকর কাণ্ডের সময় থেকেই দেখে আসছি। বারবারই বলা হচ্ছে অরাজনৈতিক আন্দোলন হবে, অথচ দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে আন্দোলন সেই তৃণমূলের নেতারা অব্দি সেখানে ঢুকে যাচ্ছে, বাম ঢুকে যাচ্ছে, কংগ্রেস ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র বিজেপি গেলেই সেখানে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ভেতরে যে ট্রোজান হর্স ঢুকিয়ে দেওয়া আছে, ভাইরাসরা রয়েছে, সেটা কিন্তু প্রমাণিত। কিন্তু সেই ঘটনা ঘটলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ওই আরজিকর কাণ্ডে যেরকম সবকিছু গুলিয়ে দেওয়া হয়েছিল সেই রকম গুলিয়ে দেওয়া হবে। যেভাবে কালকে বেধড়ক ঠ্যাঙানি খেতে হয়েছে এই শিক্ষকদের, এদের চাকরি কেড়ে নেওয়ার পর এদের পেটে লাথি মেরেছে, এদেরকে লাঠি মেরে মাথা ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, ঠিক সেই কাণ্ডটাই ঘটবে। আর সেই জন্য এরা এবার বুঝতে পেরেছেন যে না, এই জায়গাটাই থাকলে হবে না। ফলে আজকে যারা এই আন্দোলন করছেন সেই শিক্ষকদের তরফ থেকে সরাসরি প্রেসের সামনে সুমন বিশ্বাস নামে একজন এগিয়ে আসেন এবং বলেন যে যৌথ সিদ্ধান্তে আমরা সর্বস্তরের মানুষ, সব দলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আর্জি আপনারা পাশে এসে দাঁড়ান, আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুন, আমরা কাউকে গো ব্যাক দেব না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল যারাই আসবেন তারা নিজেদের আদর্শ দলীয় পতাকা ছাড়া আসুন, এই দাবি তারা করেছিলেন। অবভিয়াসলি তারা অরাজনৈতিক রাখতে চাইছেন, কিন্তু এখানে কেউ যে ব্রাত্য নয় এই বার্তাটা দিয়ে দিয়েছেন। এবং সেই বার্তা দেওয়ার পরই সেখানে কিন্তু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে পৌঁছে যান এবং সেখানে যে বক্তব্য রাখেন সেখানে যথারীতি তিনি কোনো রাজনীতির রং রাখতে দেননি। এমনকি শেষ অংশে সেখানে একটা রাজনৈতিক বক্তব্য চলে আসে, সেই জায়গাটাও কিন্তু তিনি সুন্দরভাবে এড়িয়ে গেছেন, কেননা তিনিও চান না যে রাজনৈতিক রঙে রাঙিয়ে দিয়ে
এই প্রশাসন যেভাবে দাঁত নখ বার করছে, এই শাসক দল যেভাবে মস্তানি গুন্ডামি করছে, সেই জায়গা থেকে এদের কিন্তু আরো বড় রকম অসুবিধায় পড়তে হবে। কিন্তু তিনি এসে যাওয়ার পরে এই আন্দোলন যে আরো তীব্রতর হবে এবং সব থেকে বড় কথা ওই পুলিশ পাঠিয়ে পিটিয়ে দেওয়া যাবে, ওই জায়গাটা আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কিন্তু এবার উড়ে যাবার জায়গা হয়ে গেছে। সেটা শুভেন্দু অধিকারী এখানে এন্ট্রি নেওয়ার পরই স্পষ্ট হয়ে গেল, তার বক্তব্যেই সেই ইঙ্গিতটা চলে এলো। কিন্তু কিন্তু যে প্রশ্নটা সব থেকে বড় করে উঠছে যে এই আন্দোলনের অভিমুখ কি হবে আগামী দিনে, কতখানি এটা নিয়ে রাজ্য রাজনীতিতে কম্পমান হবে সেটা পরের কথা। কিন্তু এখনো অবধি যে ঘটনা ঘটেছে তাতে তাতে করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব সংকট শুরু হয়ে গেছে? এবং যদি এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন বা এই আন্দোলনের ফলে যারা টিভিতে মিডিয়ায় এই খবরটা দেখছেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জিজ্ঞেস করেন, তাদের একটাই উত্তর, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এ পতন, তৃণমূল কংগ্রেসের 2026-এর শেষ, এই আন্দোলনেই একদম নিশ্চিত হয়ে গেল। এবং সেই জন্য দুটো ঘটনার কথা তারা তুলে ধরছেন। নাম্বার 1 ঘটনা যেটা তুলে ধরছেন সেটা হচ্ছে এই তৃণমূলের দলবদলু নেতা, একসময় তৃণমূলের এমএলএ ছিলেন এখানে, তারপর তিনি দলটল বদল করেন, বুঝতে পারেন যে তৃণমূলের হারার জায়গা চলে এসছে, তাই দল বদলে বিজেপিতে চলে যান, আর সেখানে গিয়েও ল্যাজে গোবরে হয়ে হারেন। এতটাই তার রাজনৈতিক ক্যারিশমা, নিজে জেতার কোনো ক্ষমতা নেই, ওই প্রতীক থাকলে তারপর তিনি জিততে পারেন। তারপর দেখলেন যে যেহেতু বিজেপিতে হেরে গেছেন, এখন আর কিছু করার ক্ষমতা নেই, আবার সুর করে চলে গেলেন তৃণমূলে জয়েন করতে। এবং এতখানি নির্লজ্জ লোক, এটা কোথায় জয়েন করেছে না বিধানসভায় জয়েন করেছে। রাজনৈতিক কোনো কর্মসূচি বিধানসভায় করা যায় সেইটুকুনি বেসিক সেন্স এই লোকটার নেই। আর তারপরে সেই লোকটাকেই আবার মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, এখন জিতে টিতে বিধাননগর যে পুর নিগম রয়েছে সেখানকার চেয়ারম্যান হয়ে বসে আছে। পাশে থাকুন, যা খুশি করুন, কারোর কিছু বক্তব্য নেই। কালকে যে কাজটি করেছেন সেটি ফুটো মস্তানের কাজ ছাড়া অন্য কিছু নয় বলে এই আন্দোলনরত শিক্ষকরাই বলে দিচ্ছেন। যে মুহূর্তে তিনি শোনেন যে বিকাশ ভবনে এইভাবে শিক্ষকরা আন্দোলন করতে চলে এসেছেন, তিনি তার বাহিনী নিয়ে চলে আসেন এবং বাহিনী নিয়ে চলে এসে তিনি মস্তানি করার চেষ্টা করেন। সব থেকে বড় অভিযোগ, এখানে যাদেরকে তার সঙ্গে বাহিনী হিসেবে নিয়ে আসা হয়েছিল, যারা ওই মারধরটা করেছে, তারা কেউই স্থানীয় নয়, তাদেরকে অন্য ওয়ার্ড থেকে নিয়ে আসা হয়েছে এবং গুন্ডামির অতীত অভিযোগ তাদের নামে আছে, এমনটাই কিন্তু এই আন্দোলনরত শিক্ষকরা বলছেন। এবং তারপর তিনি আসার পর ভেবেছিলেন খুব বেশি মস্তানি করবেন, তাকে দেখেই সবাই থরথর করে কাঁপবে, কিন্তু দল, তার সরকার, তার প্রশাসন যেভাবে এদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে এসছেন, সেই জায়গা থেকে এদের নতুন করে হারাবার আর কিছু নেই। ফলে এই লোকটাকে সামনে পেয়ে চোর 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 করে তাড়া করে তার গাড়ির সামনে শুয়ে পড়ে। এবং তখন এর যারা চেলাচামুন্ডা আছে, ওই বাইকের হেলমেট ছিল, সেই করে লোকজনকে পেটাতে শুরু করে, বেধড়ক্কা মারধর করে, মেরে হাত পা ভেঙে দেয়, রক্তভক্ত বার করিয়ে দেয়। এবং তারপর ওই লোকটার রোয়াব এক ফোঁটা কমেনি, বলে যা করেছি বেশ করেছি। এই রকম গুন্ডামি করছে, এই রকম মস্তানি করছে, এই রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নিচ্ছে। এবং কলকাতা পুলিশ বলুন, বিধাননগর পুলিশ বলুন, চোখে ঠুলি পড়ে বসে আছে, এগুলো দেখতে পায় না। এই লোকটা এখনো জেলের বাইরে আছে এরপরে। এবং সব থেকে বড় কথা, এই তো গেল সকালের দিকে মস্তানি, তারপর যখন রাত বাড়লো, সেই রাতের সময় দেখা গেল পুলিশের গুন্ডামি। হেলমেট পরে চলে এলো একদল পুলিশ, তারা সত্যিকারের পুলিশ কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে, কেননা কারোরই নেম প্লেট নেই, কারোরও পরিচয়পত্র নেই, এবং তারা এসে বেধড়কা মারতে শুরু করলো। যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো, এমনকি মহিলা শিক্ষক যারা, তাদেরকে অব্দি রেয়াত করা হয়নি। একটুখানি অসভ্য বর্বর অমানবিক বাহিনীকে মমতা ব্যানার্জি পুষছে, সেটা পোষা গুন্ডা নাকি পুলিশ আলাদা করার কোনো জায়গা নেই। এই আন্দোলনরত শিক্ষকরা সেই অভিযোগটা করছে এবং সেই মারধর করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে যা তা কাণ্ড করলেন। এবার এই নিয়ে যখন পরিস্থিতি গরম হয়েছে, এই পুলিশ মুখে কুলুপ এঁটে বসেছিল, কোনো কথা বলেনি। তারপর যখন দেখছে যে রাজ্যের মানুষ কিভাবে ক্ষেপে উঠেছে, এমনকি পুলিশকে বয়কট করো, এই পুলিশের সন্তানদের কোনো শিক্ষকরা পড়াবেন না, এই পুলিশের সঙ্গে কোনো সামাজিক যোগাযোগ রাখা হবে না, এই সব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেছে, তখন এরা বুঝতে পেরেছে যে এবার আমাদের হাওয়া টাইট হয়ে গেছে। আর সেই জন্য আজকে 2 পুলিশ কর্তা এসেছিলেন সাংবাদিক বৈঠক করতে। এবং সেই সাংবাদিক বৈঠকে তাদের বক্তব্য হচ্ছে, আমরা অসহায় ছিলাম না, সংযত ছিলাম, চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছি কলকাতা পুলিশ। তাদের বক্তব্য ছিল সামান্য বলপ্রয়োগ করেছি, এমন সামান্য বলপ্রয়োগ করেছে, মাথায় সরাসরি লাঠি মেরে 2 হাতখানা করে দিয়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছে।
মেরে পা ভেঙে দিয়েছে, পাটা ল্যাথপ্যাথ করছে, নিজের পায়ে হাঁটতে পারছে না, এমন মার মেরেছে, পিঠ ফাটিয়ে দিয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। এই নির্লজ্জ আক্রমণ, এই বর্বর আক্রমণ, এই গুন্ডার মতো আক্রমণ করার পর পুলিশ বলছে আমরা সামান্য বল প্রয়োগ করেছি। কতখানি নচ্ছারগিরির চূড়ান্ত সীমায় গেলে এই ধরনের কথা বলা যায় সেটা এরা আজকে দেখিয়ে দিলেন। এবং সত্যিই যদি এটা সামান্য বলপ্রয়োগ হয়, তাহলে পুলিশ যখন পুরোপুরি অ্যাকশনে নামবে তারা কি মানুষকে ধরে ধরে মেরে ফেলবে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই দুই পুলিশ কর্তার বক্তব্য হচ্ছে এই যে সব্যসাচী দত্ত নামক তৃণমূলের একজন নেতা এলো এবং তার গুন্ডা বাহিনী এসে ওই রকম মারধর করলো, মস্তানি করলো, সেইখানে সব্যসাচী দত্ত বা কারোর কোনো দোষ নেই। যদি এই নিয়ে তারা কমপ্লেন পায় তাহলে তদন্ত করে দেখবে, কেননা চোখে টুলি পড়ে আছে। এই নিয়ে তদন্ত করতে গেলে ওই 14 তলা থেকে এমন চপ্পল উড়ে আসবে যে পুলিশের ফেটে যাবে। সেই জন্য তাদের কাছে কমপ্লেন গেলে তারা তদন্ত করে দেখবে। এই সাংবাদিকরা কথা বলছে, এটারও কোনো রকম কোনো ব্যাপার নেই। এবং সেখানে এই পুলিশ অফিসারের দাবি হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা আন্দোলন করছেন সেই শিক্ষকরাই আইন ভেঙেছেন। তারা কেন ভেঙে রেখেছেন, তারা কেন ওইখানে আরো 55টা 58টা অফিস আছে সেইগুলো ঘেরাও করে রেখেছেন, আর সেই জন্য পুলিশ শুধুমাত্র তাদেরকে উদ্ধার করার জন্য, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য লাঠিচার্জ করেছে। এবং সেইটা সামান্য বলপ্রয়োগ এই কারণেই বলা হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটা নাকি বাড়াকমা করে। তো যাই হোক, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রকম পুলিশ লেলিয়ে দিয়ে গুন্ডাদের মতো নিপীড়ন করবে, এটাই এই রাজ্যের ভবিতব্য। এটা কালকে রাতের পর স্পষ্ট হয়ে গেছে। এই রাজ্যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করা যাবে না, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এমনকি এই দুর্নীতির জন্য আমরা চাকরি চলে গেলেও আপনাকে চুপচাপ ঘরের কোণে চুপচাপ বসে থাকতে হবে, সেই নিয়ে একটি কথাও বলতে পারবেন না। বললে এইভাবে পুলিশ লেলিয়ে পেটানো হবে। এটা গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। তাহলে যদি শিক্ষক সমাজে যাদের হাতে একটাই অস্ত্র থাকে সেটা হচ্ছে কলম, যাদের জীবনে একটাই ব্রত থাকে সেটা হচ্ছে সমাজ গড়ার, সমাজকে শিক্ষা দেওয়ার, আমার আপনার সন্তান সকলেই তাদের কাছে শিক্ষিত হয় এবং জীবনে এগিয়ে যায়, আপনি আমি সকলেই জীবনে শিক্ষক পেয়েছিলাম বলে আজকে যে যা করার করতে পারছি, সেই জায়গা থেকে তাদের উপর এই নৃশংস অমানবিক অত্যাচার হয়েছে। এবং সেটা যদি সামান্য বলপ্রয়োগ হয়, এবং এটা একবারের ঘটনা নয়, কসবার ডিআই অফিস নিশ্চিতভাবে মনে আছে সেখানে পুলিশ কিভাবে পেটে লাথি মেরেছিল, তার বহুগুণ বেশি অত্যাচার কালকে কিন্তু বিকাশ ভবনের সামনে দেখা গেছে। ফলে এটাই যদি তৃণমূলের রূপ হয়, এবং এরপর তৃণমূল নেতারা এটাকে কিন্তু ডিফেন্ড করছে, সব্যসাচী দত্ত যা করেছে বেশ করেছে, নিজের মুখে বলছে, তৃণমূল নেতারাও সেই কথা বলছে, এই পুলিশ যা করেছে বেশ করেছে। তার কারণ তারা ওখানে গেট কেন ভাঙা হয়েছে, প্রশ্ন একটাই উঠছে, গেট তো সকালে ভেঙেছিল, পুলিশের যদি অ্যাকশন নেওয়ার হতো সকালে কেন নেয়নি? পুলিশ বলছে তাদের পুলিশের উপর অত্যাচার হয়েছে, তাদের পুলিশের মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে। এখন প্রশ্ন হচ্ছে সেই ফুটেজ পুলিশ সামনে আনতে পারবে তো? নিজেরাই নিজেদের মেরে এই কেস সাজাবার জন্য করেনি তো? এই প্রশ্নটাও কিন্তু বিরোধী দলগুলো তুলতে শুরু করে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যটা কেমন ভাবে চলছে আর জাজ্জল্যমান ছবি কিন্তু বিকাশ ভবনের সামনে স্পষ্ট হয়ে গেছে। একদিকে দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে হয়েছে এবং সরকার সামান্যতম সাহায্য করেনি, প্রশাসন সামান্যতম সাহায্য করেনি এই দুর্নীতিবাজদের চিহ্নিতকরণের জন্য। অন্যদিকে সেই দুর্নীতির কারণে যারা দুর্নীতিগ্রস্ত নন তাদেরও চাকরি গেছে, আর তাই সেই আন্দোলনকে থামিয়ে দিতে, সেই আন্দোলনের মুখটা বেঁধে দিতে পুলিশ, রাষ্ট্রশক্তি, পেশি শক্তি হাতে আছে বলে তাদেরকে বেধারক নিদারুণ ঠেঙানো হয়েছে। এই মুখ্যমন্ত্রীর হাতে রাজ্য থাকলে এটাই রাজ্যের ভবিতব্য। সুতরাং রাজ্যের ভাগ্য যদি বদলাতে হয়, নিজেদের ভাগ্য যদি বদলাতে হয়, এই রাজ্য সরকার বদলানো ছাড়া আর কোনো উপায় নেই। 2026 শেষ সুযোগ রাজ্যবাসীর কাছে এই সরকারটাকে পাল্টে রাজ্যটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সেই ডাক কিন্তু বিকাশ ভবন থেকে শুরু হয়ে গেছে। রাজ্যবাসী কতখানি সাড়া দেবেন সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু কোথাও গিয়ে মানুষ যে বুঝে গেছে এই তৃণমূলের হাতে এই রাজ্য সে তো নয়, উল্টে অন্ধকারের দিকেই বেশি থেকে বেশিভাবে চলে যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এই দলবদলু নেতা সব্যসাচী দত্ত এবং এই দুই পুলিশ অফিসার যেভাবে পুরোটাকে কভার আপ করলো সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।
ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।